শোনা যাচ্ছে? জি স্যার। আচ্ছা, জি স্যার, শোনা যাচ্ছে। আচ্ছা। আচ্ছা, যাই হোক। আহ তোমাদের হচ্ছে যে এই আজকে যে ক্লাসটা নিচ্ছি এটা কিন্তু ফাইনাল ফেজের জন্য, ঠিক আছে? আমাদের যেহেতু মিড টার্ম পরীক্ষাটা একটু দেরি করে শুরু হচ্ছে, তো ফাইনালের ক্লাসগুলো আমাদেরকে আগায় নিতে হবে। জি জি স্যার। স্যার। প্রয়োজনে পরবর্তীতে আমরা আবার রিভিউ ক্লাস নিব, সমস্যা নেই। ক্লাস আগায় নিতে বলছে তো আমরা ক্লাসগুলো আগায় নিই। আচ্ছা, আমাদের সেকেন্ড ফেজটা পুরোটাই আমি সেকেন্ড ফেজে অ্যাকাউন্টিং করাবো। তো অ্যাকাউন্টিং কাকে বলে এখানে আমরা দেখি যে অ্যাকাউন্টিং কি। অ্যাকাউন্টিং এ আসলে বিজনেস এর ল্যাঙ্গুয়েজ বলা হয়, বলা অ্যাকাউন্টিং ইজ দ্য ল্যাঙ্গুয়েজ অফ বিজনেস। ইন মডার্ন এজ অ্যাকাউন্টিং ইজ কল্ড দ্য ইনফরমেশন সায়েন্স। অর্থাৎ আমাদের বিজনেসের যে ইনফরমেশন গুলো, দ্যাট মিন্স ফাইন্যান্সিয়াল ইনফরমেশন গুলো, সেই ফাইন্যান্সিয়াল ইনফরমেশন গুলো আমরা অ্যাকাউন্টিং এর মাধ্যমে হচ্ছে ইউজাররা পেয়ে থাকি, যে কারণে অ্যাকাউন্টিং কে বলা হয় হচ্ছে ইনফরমেশন সায়েন্স। তো অ্যাকাউন্টিং এর আমরা যদি ডেফিনিশন গুলো দেখি, তো অ্যাকর্ডিং টু এগান কাইসওয়ান কিমেল, উনি যে ডেফিনেশনটা দিয়েছেন, দ্য মোস্ট পপুলার ডেফিনেশন অফ অ্যাকাউন্টিং: accounting is an information system that identifies, record, and communicate economic events of an organization to its users. অর্থাৎ উনি অ্যাকাউন্টিং কে একটি ইনফরমেশন সিস্টেম, অর্থাৎ যেটার মাধ্যমে আমরা ইনফরমেশন পেয়ে থাকি, যে সিস্টেমের মাধ্যমে আমরা ইনফরমেশন পেয়ে থাকি, সেই সিস্টেমকে বোঝানো হয়েছে যার মাধ্যমে কি করা হয়: আইডেন্টিফাইস, রেকর্ডস এন্ড কমিউনিকেট ইকোনমিক ইভেন্ট। ইকোনমিক ইভেন্ট বলতে এখানে আর্থিক ঘটনা, অর্থাৎ আমাদের আশেপাশে প্রতিনিয়ত কিছু না কিছু ঘটনা ঘটতেছে, কিন্তু সব ঘটনাই কিন্তু আর্থিক নয়। আর্থিক ঘটনাগুলো হচ্ছে কি করে অ্যাকাউন্টিং আইডেন্টিফাই করে, সেটা হচ্ছে রেকর্ড করে এবং কমিউনিকেট করে। কার কাছে কমিউনিকেট করে? কমিউনিকেট করে ইউজারদের কাছে কমিউনিকেট করে। Another definition, according to American Institute of Certified Committee and Terminology, accounting is the art of recording, classifying, summarizing in a significant manner and in terms of money transactions and events which are inherent at least of financial character, and interpreting the result thereof. American Institute of Certified Committee and Terminology Committee ওনারা বলেছে যে অ্যাকাউন্টিং ইজ দ্য আর্ট অফ রেকর্ডিং, অর্থাৎ আমরা আমাদের যে ইকোনমিক ইভেন্ট গুলো আছে সেই ইকোনমিক ইভেন্ট গুলো রেকর্ড করার আর্টটাকে ওনারা অ্যাকাউন্টিং বলেছেন। তারপরে এখানে বলা হচ্ছে ক্লাসিফাইং, অর্থাৎ আমরা অ্যাকাউন্টিং এ কি করি, আমাদের অ্যাকাউন্ট গুলোকে বিভিন্ন ক্লাসে ক্লাসিফাইং করে থাকি, বিভিন্ন শ্রেণীতে শ্রেণীবিভাগ করে থাকি, এবং আলটিমেটলি কি তৈরি করা হয়? রিপোর্ট তৈরি করা হয় অ্যাকাউন্টিং এ, ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট তৈরি করা হয়, সেটাকে বলা হচ্ছে সামারাইজিং ইন এ সিগনিফিকেন্ট ম্যানার এন্ড ইন টার্মস অফ মানি। এখানে লেনদেনগুলোকে অবশ্যই টাকায় পরিমাপযোগ্য হওয়া লাগবে। ট্রানজাকশন এন্ড ইভেন্টস হুইচ আর ইন পার্ট অফ অ্যাট লিস্ট ফাইন্যান্সিয়াল ক্যারেক্টার এন্ড ইন্টারপ্রিটিং দ্য রেজাল্ট দেয়ার। এবং আলটিমেটলি অ্যাকাউন্টিং কি করে? ইউজারদের কাছে রেজাল্টটা ইন্টারপ্রেট করে থাকে, যে আলটিমেটলি বিজনেস অর্গানাইজেশনের প্রফিট হচ্ছে না লস হচ্ছে, বিজনেস অর্গানাইজেশনের ফাইন্যান্সিয়াল কন্ডিশনটা কেমন সম্পর্কে তথ্য দিয়ে থাকে অ্যাকাউন্টিং। From the above discussion and definition, we can say that accounting is the process used to measure and report to various users relevant financial information regarding the economic activities of an organization and unit. That means accounting হচ্ছে যে এমন একটা পদ্ধতি যেটার মাধ্যমে একটা প্রতিষ্ঠানের ইকোনমিক অ্যাক্টিভিটি গুলো সম্পর্কে ইউজারদেরকে রিপোর্ট করা হয় বা ইউজারদেরকে তথ্য প্রোভাইড করা হয়। Objectives of accounting. Accounting and objectives গুলো কি কি? The main objectives of accounting is to provide financial information about the reporting entity that is useful to existing and potential investors, lenders, and other creditors in making decisions about providing resources to the entity. অর্থাৎ অ্যাকাউন্টিং এর যে মেইন উদ্দেশ্য, সেই মেইন উদ্দেশ্যটা হচ্ছে ইনফরমেশন প্রোভাইড করা, ফাইন্যান্সিয়াল ইনফরমেশন প্রোভাইড করা কার কাছে? ইউজারদের কাছে। এখন ইউজার সাধারণত দুই ধরনের হয়ে থাকে। একটা হচ্ছে এক্সিস্টিং ইউজার, অর্থাৎ যারা অলরেডি বিজনেস অর্গানাইজেশনের সাথে এনগেজড আছে, বিভিন্নভাবে এনগেজড আছে, তারা হচ্ছে এক্সিস্টিং ইউজার। আর পোটেনশিয়াল ইউজার কারা? পোটেনশিয়াল ইউজার হচ্ছে যারা ভবিষ্যতে বিজনেস অর্গানাইজেশনের সাথে হতে চায় বা বিভিন্নভাবে অন্তর্ভুক্ত হওয়ার প্রত্যাশা রাখে, তাদেরকে বলা হয় পোটেনশিয়াল ইউজার। তো অ্যাকাউন্টিং কিন্তু এক্সিস্টিং ইউজার এবং পোটেনশিয়াল ইউজার দুই ধরনের ইউজারদেরকে ফাইন্যান্সিয়াল ইনফরমেশন প্রোভাইড করে থাকে। জামিন কিছু বলবে নাকি?
জি স্যার, স্যার আপনার কথা খুবই আস্তে শোনা যাচ্ছে স্যার। ও আচ্ছা আচ্ছা। আচ্ছা ঠিক আছে, এখন শোনা যাচ্ছে? জি স্যার, এখন একটু বেটার স্যার। আচ্ছা ঠিক আছে। তো there are some other objectives of accounting. Other objectives গুলোর মধ্যে প্রথম যেটা আছে, to record business transaction. The first and prime objectives of accounting is to record the financial transactions of the organization permanently so that one can get any kind of information about that or that transaction at a time. অর্থাৎ অ্যাকাউন্টিং এর যেটা আরেকটা উদ্দেশ্য, অর্থাৎ মেইন উদ্দেশ্য হচ্ছে ইনফরমেশন প্রোভাইড করা। এই উদ্দেশ্যটাকে সামনে রেখে অ্যাকাউন্টিং কি করে, বিজনেসের ট্রানজাকশন গুলোকে হিসাবের বইতে যথাযথভাবে লিপিবদ্ধ করে রাখে, রেকর্ড করে রাখে। Another objective, to ascertain profit and loss of business after certain period of time. For knowing the profit and loss of the organization, profit and loss account are prepared. Accounting কি করে, একটা নির্দিষ্ট সময় পর পর প্রতিষ্ঠানের প্রফিট এন্ড লস অ্যাকাউন্ট তৈরি করে এবং এটার মাধ্যমে প্রতিষ্ঠানের প্রফিট হচ্ছে না লস হচ্ছে সেটা সম্পর্কে হচ্ছে যে তথ্য প্রোভাইড করে থাকে ইউজারদেরকে। To ascertain the total debtors and creditors, to know how many debtors and creditors are available in the organization. The debtors account and creditor account is important for measuring. এখানে ডেটর এবং ক্রেডিটর, যেহেতু তোমরা বিজনেসের স্টুডেন্ট না, ডেটর এবং ক্রেডিটর সম্পর্কে তোমরা জানো না। ডেটর হচ্ছে যে আমরা যাদের কাছ থেকে মানে অর্থ পাই বা যারা আমাদের কাছে ঋণী, যারা প্রতিষ্ঠানের কাছে ঋণী, তারা হচ্ছে প্রতিষ্ঠানের ডেটর। আর ক্রেডিটর হচ্ছে প্রতিষ্ঠান, একটা বিজনেস অর্গানাইজেশন যার কাছে ঋণী থাকে, বিভিন্ন কারণে ঋণী থাকতে পারে। যেমন আমরা কারো কাছ থেকে যদি বাকিতে পণ্য কিনে থাকি, প্রতিষ্ঠান যদি ধরো যে বাকিতে পণ্য কিনলো, বাকিতে পণ্য কেনার ফলে কিন্তু ওই প্রতিষ্ঠানের কাছে কি হয়ে গেল, দায়বদ্ধ হয়ে গেল। তাহলে আমি যদি এভাবে একটু উদাহরণ দেই, যে ধরো যে এক্স কোম্পানি, এক্স একটা কোম্পানি, এক্স কোম্পানি ওয়াই কোম্পানির কাছ থেকে বাকিতে পণ্য কিনতেছে, তাহলে এখানে এক্স কোম্পানি ক্রেডিটর হচ্ছে ওয়াই কোম্পানি। ক্রেডিটর হচ্ছে যে প্রতিষ্ঠানের কাছ থেকে বিভিন্ন ভাবে টাকা পাবে বা অন্য কোনো কিছু যা কিছুই পাবে, সেই হচ্ছে প্রতিষ্ঠানের ক্রেডিটর। আর ডেটর হচ্ছে তার উল্টাটা, প্রতিষ্ঠান যাদের কাছ থেকে পাবে তারা হচ্ছে প্রতিষ্ঠানের ডেটর। তো এই যে একটা প্রতিষ্ঠান কার কাছ থেকে কত টাকা পাবে না পাবে সেটার তথ্য জানা, এবং ওই প্রতিষ্ঠানের কাছ থেকে হচ্ছে যে কারা কত টাকা পাবে বা অন্য কোনো কিছু পাবে সেটা সম্পর্কে তথ্য প্রোভাইড করে থাকে অ্যাকাউন্টিং। তারপরে আসছে টু কন্ট্রোল দ্য এক্সপেন্ডিচার ইন কনফর্মিটি উইথ ইনকাম। If the expenditure of a business exceeds than income, the business will not run and it will be disclosed. আমরা একটা প্রবাদ প্রবচন জানি যে কাট ইউর কোট অ্যাকর্ডিং টু ইউর ক্লোথ, অর্থাৎ আয় বুঝে ব্যয় করতে হবে। এখন অ্যাকাউন্টিং কিন্তু সবসময় ট্রাই করে যে প্রতিষ্ঠানের রেভিনিউর সাথে এক্সপেন্সের একটা সামঞ্জস্য রেখে চলার চেষ্টা করে থাকে অ্যাকাউন্টিং, ফলে বিজনেস অর্গানাইজেশন কিন্তু প্রপারলি রান করতে পারে। To know financial position of the business, assets, liabilities, or capital, that are total financial condition of the organization, which is known by making balance sheet. অর্থাৎ একটা প্রতিষ্ঠানের অ্যাসেট, লায়াবিলিটি এবং ক্যাপিটাল, একটা প্রতিষ্ঠানের অ্যাসেট, লায়াবিলিটি এবং ক্যাপিটাল, এই তিনটার সমন্বয়ে একটা বিজনেস অর্গানাইজেশনের ফাইন্যান্সিয়াল পজিশনটাকে বোঝা যায়। তো অ্যাকাউন্টিং কি করে, ব্যালেন্স শিট তৈরি করে, যেখানে একটা প্রতিষ্ঠানের টোটাল অ্যাসেটের পরিমাণ কত, টোটাল লায়াবিলিটিস এর পরিমাণ কত এবং ওনার্স ইকুইটির পরিমাণ কত সেটা সম্পর্কে ইনফরমেশন প্রোভাইড করে থাকে ইউজারদেরকে। এটার মাধ্যমে ইউজাররা জানতে পারে যে প্রতিষ্ঠানের ফাইন্যান্সিয়াল কন্ডিশনটা কিরকম। To maintain proper management. To maintain proper management, various information regarding production, distribution, purchase, sale, and expenses in various sectors are needed. প্রপার ম্যানেজমেন্টের জন্য আমার প্রোডাকশন ডিপার্টমেন্টে তথ্য দরকার, ডিস্ট্রিবিউশন ডিপার্টমেন্ট, অর্থাৎ প্রত্যেকটা ডিপার্টমেন্টের তথ্য দরকার। এই প্রত্যেকটা ডিপার্টমেন্টের তথ্য কিন্তু মোটামুটি যে ফাইন্যান্সিয়াল তথ্যগুলো সেগুলো কিন্তু অ্যাকাউন্টিং ডিপার্টমেন্ট বা অ্যাকাউন্টিং কি করে থাকে, ম্যানেজমেন্টের কাছে প্রোভাইড করে থাকে। ফলে প্রপার ম্যানেজমেন্ট কিন্তু পসিবল হয় অর্গানাইজেশনে। Now, users of accounting. Who are the users of accounting? There are two types of users of accounting. One is internal user and another one is external user. Internal user are those who are directly involved with an organization.
who are directly involved in the operating activities of an organization. That means একটা প্রতিষ্ঠানের পরিচালনার জন্য যে ব্যক্তি বা ব্যক্তিবর্গ সরাসরি প্রতিষ্ঠানের সাথে জড়িত থাকে, বিভিন্ন প্রতিষ্ঠানের বিভিন্ন কার্যকলাপের সাথে যে ব্যক্তি বা ব্যক্তিবর্গ সরাসরি জড়িত থাকে, সেই সব ব্যক্তি বা ব্যক্তিবর্গকে বলা হয় ইন্টারনাল ইউজার। আর এক্সটার্নাল ইউজার তারা, external users are those who are not directly involved with an organization or who are not directly involved in the operating activities of an organization। অর্থাৎ কিছু কিছু ব্যক্তি বা ব্যক্তিবর্গ থাকে যারা প্রতিষ্ঠান পরিচালনার ডে টু ডে পরিচালনার সাথে সরাসরি ইনভলভ না, তাদেরকে বলা হয় এক্সটার্নাল ইউজার। তো আমরা যদি একটু দেখি ইন্টারনাল ইউজার কারা। ইন্টারনাল ইউজার্স আর ম্যানেজমেন্ট, বিভিন্ন লেভেলের ম্যানেজার থাকে। আমরা পড়েছি ম্যানেজমেন্টে পড়েছি যে বিভিন্ন লেভেলের ম্যানেজার থাকে, টপ লেভেল ম্যানেজার, মিডল লেভেল ম্যানেজার, লোয়ার লেভেল ম্যানেজার, এরা কিন্তু সবাই ইন্টারনাল ইউজারের মধ্যে পড়ে। তারপরে আসছি এমপ্লয়ি। এমপ্লয়ি একটা প্রতিষ্ঠানের যে লেবার টাইপ বা আদার্স যে এমপ্লয়ি গুলো যারা সরাসরি প্রতিষ্ঠানের সাথে জড়িত থাকে, কাজের সাথে জড়িত থাকে, এরা ইন্টারনাল ইউজার। আর একটা জিনিস আমি লিখেছি ওনার, ওনার অর ওনার্স। এখানে আর একটা জিনিস আমার লেখার দরকার ছিল, এখানে লিখছি ইন সোল প্রোপ্রাইটারশিপ বিজনেস, বাট ইন কেস অফ পার্টনারশিপ বিজনেস, পার্টনারশিপ বিজনেসের ক্ষেত্রেও কিন্তু ওনার হচ্ছে ইন্টারনাল ইউজার। কারণ আমরা জানি যে পার্টনারশিপ বিজনেসের ক্ষেত্রেও পার্টনাররা সরাসরি বিজনেস পরিচালনায় অংশগ্রহণ করে থাকে, যে কারণে আমরা ওনারকে এখানে ইন্টারনাল ইউজার হিসেবে দেখিয়েছি। দেন এক্সটার্নাল ইউজার্স। এক্সটার্নাল ইউজারের মধ্যে সবার প্রথমে আসছে শেয়ার হোল্ডার। আমরা জানি যে কোম্পানিগুলোর ক্ষেত্রে কোম্পানির যারা শেয়ার কেনে বা কোম্পানির যারা অ্যাকচুয়ালি মালিক, তারা কিন্তু ব্যবসা প্রতিষ্ঠান পরিচালনায় সরাসরি অংশগ্রহণ করে না, এই জন্য শেয়ার হোল্ডার হচ্ছে এক্সটার্নাল ইউজার। তারপরে আছে ট্যাক্স অথরিটি, গভর্নমেন্টের বিভিন্ন ট্যাক্স অফিসার বা বিভিন্ন ট্যাক্স লেভেলের যারা ট্যাক্স সংগ্রহ করে থাকে, ভ্যাট সংগ্রহ করে থাকে, তারা এক্সটার্নাল ইউজারের মধ্যে পড়ে। তারপরে আসছে ইনভেস্টর, যারা প্রতিষ্ঠানে বিনিয়োগ করে থাকে। তারপরে আসছে কাস্টমার, কাস্টমাররাও কিন্তু এক ধরনের ব্যবহারকারী। তারপরে আসছে রেগুলেটরি অথরিটি, অর্থাৎ কোম্পানিগুলো বা ব্যবসা প্রতিষ্ঠানগুলো যারা দেখভাল করে, সেই অথরিটি গুলোকে বলা হয় রেগুলেটরি অথরিটি। দেন আসছে ক্রেডিটর। ক্রেডিটর মানে হচ্ছে যারা ধারে পণ্য ক্রয় বা বিক্রয়ের সুবিধা দিয়ে থাকে প্রতিষ্ঠানে, তারা হচ্ছে ক্রেডিটর। ব্রাঞ্চেস অফ অ্যাকাউন্টিং। ব্রাঞ্চেস অফ অ্যাকাউন্টিং, অ্যাকাউন্টিং এর ব্রাঞ্চ মেইনলি চারটা ব্রাঞ্চ। আমরা অ্যাকাউন্টিং এর চারটা ব্রাঞ্চ দেখতে পাচ্ছি। একটা হচ্ছে ফাইন্যান্সিয়াল অ্যাকাউন্টিং, একটা ম্যানেজমেন্ট অ্যাকাউন্টিং, একটা কস্ট অ্যাকাউন্টিং, একটা অডিটিং। মেইনলি তোমাদের যে কোর্সটা, তোমাদের কোর্সটাতে আমি ফাইন্যান্সিয়াল অ্যাকাউন্টিং নিয়ে তোমাদের সাথে আলোচনা করব। কনসেপচুয়াল ফ্রেমওয়ার্ক অফ অ্যাকাউন্টিং। কনসেপচুয়াল ফ্রেমওয়ার্ক অফ অ্যাকাউন্টিং is like the constitution of accounting। একটা দেশের যেরকম একটা সংবিধান থাকে, ঠিক একইভাবে অ্যাকাউন্টিং এর নির্দিষ্ট কিছু রুলস রেস্ট্রিকশন থাকা উচিত। এই অ্যাকাউন্টিং এর নির্দিষ্ট কিছু রুলস রেস্ট্রিকশনের সমষ্টিকে একত্রে বলা হয় কনসেপচুয়াল ফ্রেমওয়ার্ক অফ অ্যাকাউন্টিং। তো এই কনসেপচুয়াল ফ্রেমওয়ার্ক অফ অ্যাকাউন্টিং এর মধ্যে 6টা বিষয় অন্তর্ভুক্ত আছে। প্রথম যেটা আমরা দেখতে পাচ্ছি অবজেক্টিভস। অ্যাকাউন্টিং এর অবজেক্টিভ কি হবে? আমরা অবজেক্টিভস অলরেডি আলোচনা করেছি যে অ্যাকাউন্টিং এর মেইন অবজেক্টিভ হচ্ছে ইনফরমেশন প্রোভাইড করা। সাম আদার সাবসিডিয়ারি অবজেক্টিভস, সেগুলো সম্পর্কে আমরা আলোচনা করেছি। তারপরে এলিমেন্টস, অ্যাকাউন্টিং এ আমরা যে স্টেটমেন্ট গুলো শো করি, সেখানে কি কি এলিমেন্ট গুলো আমরা দেখাবো। এখানে এলিমেন্ট গুলোর নাম আমরা দেখতে পাচ্ছি: অ্যাসেট, লায়াবিলিটিস, ইকুইটি, ইনভেস্টমেন্ট বাই ওনার্স, ডিস্ট্রিবিউশন টু ওনার্স, রেভিনিউস, এক্সপেন্সেস, গেইনস, লসেস, কম্প্রিহেনসিভ ইনকাম। এখন আমরা এই যে এলিমেন্ট গুলো দেখাবো, এই এলিমেন্ট গুলোর মধ্যে কি কি কোয়ালিটেটিভ ক্যারেক্টারিস্টিক্স থাকা উচিত। এই এলিমেন্ট গুলোর মধ্যে যে কোয়ালিটেটিভ ক্যারেক্টারিস্টিক্স থাকা উচিত, সবার প্রথমে যেটা, সেটা হচ্ছে আন্ডারস্ট্যান্ডেবিলিটি, দেন হচ্ছে রিলেভেন্স, প্রেডিক্টিভ ভ্যালু, ফিডব্যাক ভ্যালু, টাইমলিনেস, রিলায়েবিলিটি, ভেরিফায়াবিলিটি, রিপ্রেজেন্টেশনাল ফেথফুলনেস, নিউট্রালিটি এন্ড কম্পারেটিভিটি এন্ড কনসিস্টেন্সি। এই এলিমেন্ট গুলো আবার আমরা কিভাবে মেজার করব? রিকগনিশন এন্ড মেজারমেন্ট কনসেপ্ট। এই রিকগনিশন এবং মেজারমেন্ট কনসেপ্টে আমাদের কিছু অ্যাজাম্পশন এবং কিছু প্রিন্সিপাল রয়েছে। প্রথম যে অ্যাজাম্পশনটা, সেটা হচ্ছে ইকোনমিক এন্টিটি অ্যাজাম্পশন, দেন গোয়িং কনসার্ন অ্যাজাম্পশন, দেন পিরিয়ডিসিটি অ্যাজাম্পশন, মনিটারি ইউনিট অ্যাজাম্পশন।
প্রিন্সিপাল রয়েছে আমাদের চারটা: হিস্টোরিক্যাল কস্ট প্রিন্সিপাল, রিয়ালাইজেশন, ম্যাচিং, ফুল ডিসক্লোজার। আর এই এলিমেন্ট গুলো দিয়ে আমরা সাধারণত ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট তৈরি করে থাকি। পাঁচটা বিষয় অন্তর্ভুক্ত থাকে ফাইন্যান্সিয়াল স্টেটমেন্টের মধ্যে। একটা হচ্ছে ব্যালেন্স শিট, ইনকাম স্টেটমেন্ট, স্টেটমেন্ট অফ ক্যাশ ফ্লোস, স্টেটমেন্ট অফ শেয়ারহোল্ডার্স ইকুইটি এন্ড রিলেটেড ডিসক্লোজার। এখন আমাদের অ্যাকাউন্টিং হচ্ছে সোশ্যাল সায়েন্স, যেহেতু অ্যাকাউন্টিং হচ্ছে সোশ্যাল সায়েন্স, এখানে অ্যাকাউন্টিং এর কিছু লিমিটেশন রয়েছে, আর সেই লিমিটেশন গুলো আমরা এখানে দেখতে পাচ্ছি: কস্ট ইফেক্টিভনেস, ম্যাটেরিয়ালিটি এন্ড কনজারভেটিজম। তো আমরা এই কনসেপচুয়াল ফ্রেমওয়ার্কের একটা বিষয় নিয়ে জাস্ট আলোচনা করব, যেটা সম্পর্কে আমাদের জানা উচিত। সেটা হচ্ছে আমরা অ্যাকাউন্টিং এ এটাকে বলে থাকি গ্যাপ, GAAP, গ্যাপ। এখন এই গ্যাপের ফুল মিনিং কি সেটা আমরা একটু দেখবো যে গ্যাপটা কি, কারণ গ্যাপটা সম্পর্কে আমাদের জানা থাকা দরকার। The accounting profession has developed some standards that are generally accepted and universally practiced. অ্যাকাউন্টিং প্রফেশনের সাথে যারা জড়িত তারা কিছু অ্যাকাউন্টিং এর জন্য স্ট্যান্ডার্ড তৈরি করেছে, যেটা জেনারেলি অ্যাকসেপ্টেড, অর্থাৎ সবাই গ্রহণ করেছে এবং সবাই প্র্যাকটিস করে। This common set of standard is called generally accepted accounting principles. অর্থাৎ গ্যাপকে যদি আমরা সংক্ষেপে লিখি GAAP, সেটাকে যদি ব্রড করি, জি দ্বারা বোঝায় জেনারেলি, এ দ্বারা বোঝায় অ্যাকসেপ্টেড, আর একটা এ দ্বারা বোঝায় অ্যাকাউন্টিং, আর একটা এ দ্বারা বোঝায় প্রিন্সিপালস। Here, GAP includes the concepts as basic assumption, principle and constraint. এবং গ্যাপের মধ্যে অ্যাকাউন্টিং এর কিছু অ্যাজাম্পশন রয়েছে, অ্যাকাউন্টিং এর কিছু প্রিন্সিপাল রয়েছে এবং অ্যাকাউন্টিং এর কিছু লিমিটেশন রয়েছে। Not everyone uses this classification system, so focus your attention more on understanding the concept than on how we classify and organize them. This concept serves as guideline in responding to controversial financial reporting issues. GAP includes the following three things. One is basic assumption of accounting, another one is basic principles of accounting, then last one is constraints. Basic assumptions. There are four basic assumptions of accounting. First one is economic entity assumption, then going concern assumption, then monetary unit assumption, then periodicity assumption. Economic entity assumption. The economic entity assumption means that economic activity can be identified with a particular unit of accountability. That means, in other words, the activity of a business enterprise can be kept separate and distinct from its owners and any other business unit. অর্থাৎ একটা বিজনেস অর্গানাইজেশনের সমস্ত অ্যাক্টিভিটি তার মালিক বা অন্য কোনো পক্ষ থেকে আলাদা চিন্তা করতে হবে। আমাদের ইকোনমিক এন্টিটি অ্যাজাম্পশনের মেইন কথা হচ্ছে যে একটা বিজনেস অর্গানাইজেশন ইজ অ্যান আর্টিফিশিয়াল পারসন, অর্থাৎ একটা বিজনেস অর্গানাইজেশনকে আমরা আইনের দৃষ্টিতে একটা আর্টিফিশিয়াল পারসন হিসেবে বিবেচনা করে থাকি। অর্থাৎ একটা বিজনেস অর্গানাইজেশন নিজের নামে ব্যবসা পরিচালনা করবে, একটা বিজনেস অর্গানাইজেশন চাইলে আরেকজনের সাথে চুক্তিবদ্ধ হতে পারবে, একটা বিজনেস অর্গানাইজেশন চাইলে একজন ব্যক্তির বিরুদ্ধে বা একটা প্রতিষ্ঠানের বিরুদ্ধে মামলা করতে পারবে, আবার অন্য কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠান চাইলে প্রতিষ্ঠানের বিরুদ্ধে মামলা করতে পারে। এই ধরনের যে একটা মানুষ বা একটা হিউম্যান বিং যে ধরনের যে ধরনের সুযোগ সুবিধা ভোগ করে একটা দেশে, ঠিক একই রকম সুযোগ সুবিধা ভোগ করবে বিজনেস অর্গানাইজেশন। Then going concern assumption. Most accounting methods are based on the going concern assumption that the business enterprise will have a long life. Going concern assumption এ বলা হচ্ছে যে বিজনেস অর্গানাইজেশনের লাইফটা সাধারণত কি হবে, লং হবে। Although accountants do not believe that business firm will last indefinitely, they do expect them to last long enough to fulfill their objectives and commitment. Going concern assumption অনুযায়ী বিজনেস অর্গানাইজেশনের যে লাইফটা হবে সাধারণত লং লাইফ হবে এবং বিজনেস অর্গানাইজেশন ততদিন পর্যন্ত রান করবে ফুলফিল না হয় ততদিন পর্যন্ত রান করবে। আমরা জানি যে বিজনেস অর্গানাইজেশনের যে বিজনেস করার যে মেইন উদ্দেশ্য সেটা হচ্ছে প্রফিট আর্ন করা। তো প্রফিট আর্ন করার যে উদ্দেশ্য এটা কিন্তু কখনো শেষ হয় না। আজকে আমি 10 টাকা প্রফিট করলে কালকে আমার টার্গেট থাকবে 15 টাকা প্রফিট, দেন আমার টার্গেট বেড়ে 20 টাকা এভাবে। তো সো বিজনেস অর্গানাইজেশনের লাইফটা আমরা বলতে পারি যে ইটস হ্যাভ এ লং টাইম। যদিও আমরা আশেপাশে দেখতে পাই অনেক সময় অনেক বিজনেস অর্গানাইজেশন ফেইলারের কারণে বন্ধ হয়ে যায়, সেটা
হতে পারে, কিন্তু আলটিমেটলি আমরা যখন অ্যাকাউন্টেন্ট হিসেবে কাজ করি তখন আমরা ধরে নেই যে বিজনেস অর্গানাইজেশনের লাইফটা কি হবে, লং হবে। Monetary unit assumption. The monetary unit assumption requires that companies include in the accounting records only transaction data that can be expressed in terms of money. Monetary unit assumption এখানে বলা হচ্ছে যে যে সমস্ত ঘটনা বা যে সমস্ত লেনদেন টাকায় পরিমাপযোগ্য শুধু সেগুলোই আমরা অ্যাকাউন্টিং রেকর্ডে অন্তর্ভুক্ত করব, যেগুলো টাকায় পরিমাপযোগ্য নয় সেগুলো আমরা রেকর্ডিং এ অন্তর্ভুক্ত করব না। Periodicity assumption. The periodicity assumption implies that economic activities of an enterprise can be divided into artificial time periods. অর্থাৎ পিরিয়ডিসিটি অ্যাজাম্পশনে এখানে বলা হচ্ছে যে একটা বিজনেস অর্গানাইজেশনের, আমরা একটু আগেই বললাম যে বিজনেস অর্গানাইজেশনের লাইফটা হচ্ছে লং লাইফ। তো এখন বিজনেস অর্গানাইজেশনের যে প্রসপেক্ট সম্পর্কে, যারা বিজনেসের সাথে জড়িত তারা প্রসপেক্ট সম্পর্কে তথ্য জানার তাদের আগ্রহ থাকে, যে কারণে বিজনেস অর্গানাইজেশনের লাইফটাকে আর্টিফিশিয়াল টাইম পিরিয়ডে ভাগ করা হয়ে থাকে এবং এই অনুযায়ী রিপোর্ট পাবলিশ হয়ে থাকে। সাধারণত মান্থলি, কোয়ার্টারলি এবং ইয়ারলি রিপোর্ট পাবলিশ করা হয়ে থাকে। Then আসছে basic accounting principles. There are 4 basic accounting principles. They are historical cost principle, revenue recognition principle, matching principle, and full disclosure principle. First one, historical cost principle. GAAP requires that most assets and liabilities be accounted for and reported on the basis of acquisition price. আমাদের বিজনেস অর্গানাইজেশনের যে অ্যাসেট বা লায়াবিলিটি গুলো রয়েছে সেগুলো আমরা কি করব, অ্যাকুইজিশন প্রাইসে রেকর্ড করে রাখবো। অ্যাকুইজিশন প্রাইসটা কি সেটা সম্পর্কে আমাদের ধারণা, যেমন আমি যদি একটা এক্সাম্পল দেই যে আমরা একটা কি কিনতেছি, রেফ্রিজারেটর কিনতেছি বিজনেসের জন্য। তো রেফ্রিজারেটর প্রাইস, ধরো যে রেফ্রিজারেটরটা আমরা দোকান থেকে কিনলাম 50,000 টাকা দিয়ে। এখন এই রেফ্রিজারেটরটা আমাদের প্রতিষ্ঠানে নিয়ে আসা পর্যন্ত খরচ করলো আরো 500 টাকা, এবং এইটা যেখানে আমরা সেট করব সেখানে সেট করতে গিয়ে আরো আমাদের 500 টাকা খরচ হলো। তাহলে আমাদের টোটাল খরচ কত হলো রেফ্রিজারেটরের পিছনে? টোটাল খরচ আমাদের মোটামুটি 51,000 টাকা দাঁড়ালো। তাহলে এইটাকে বলা হচ্ছে রেফ্রিজারেটরের অ্যাকুইজিশন প্রাইস। তো গ্যাপ বলতেছে যে আমরা অ্যাসেটের মূল্যগুলো কি করব, অ্যাকুইজিশন প্রাইসে হিসাবভুক্ত করব হিসাবের খাতায়। শুধু অ্যাসেট গুলো না, লায়াবিলিটিস গুলোর ক্ষেত্রেও আমরা অ্যাকুইজিশন প্রাইসে রেকর্ড করব, যে কারণে এটাকে বলা হচ্ছে হিস্টোরিক্যাল কস্ট প্রিন্সিপাল। Then আসছে revenue recognition principle. According to this principle, revenue should be recognized in the period in which it is earned, whether cash is received or not. অর্থাৎ রেভিনিউটাকে রেভিনিউ হিসেবে রেকর্ড করতে হবে, আয়টাকে আয় হিসেবে রেকর্ড করতে হবে যখন এটা আর্ন হয়ে যাবে। আমি ক্যাশ রিসিভ করি আর নাই করি, আমাকে রেভিনিউ হিসেবে এটাকে স্বীকৃতি দিতে হবে যে আমার রেভিনিউ হয়েছে। যেমন ফর এক্সাম্পল যদি বলি যে একজন দোকানদার, একজন মুদি দোকানদার, সে চাল ডাল বিক্রি করে। এখন সে কি করবে, সে ধরো যে সে একজন কাস্টমারের কাছে চাল ডাল বিক্রি করলো 1,000 টাকার চাল ডাল তেল লবণ আনুষঙ্গিক জিনিস বিক্রি করলে 1,000 টাকার আনুষঙ্গিক জিনিস বিক্রি করলে একজন কাস্টমারের কাছে, কাস্টমারটা তার পূর্ব পরিচিত হওয়ার কারণে তিনি কাস্টমারের কাছে বাকিতে পণ্য বিক্রি করলেন। কিন্তু আমাদের অ্যাকাউন্টিং বলতেছে যে বাকিতে পণ্য বিক্রি করেছে, কিন্তু আলটিমেটলি ওই মানে দোকানদার কি করেছে, পণ্য বিক্রি করেছে। সো তার কিন্তু রেভিনিউ হয়ে গেছে, পণ্যটা কিন্তু তার বিক্রি হয়ে গেছে, সে ক্যাশ পাক আর নাই পাক, এখানে তাহলে সেলসটা তার রেভিনিউ হিসেবে রেকর্ড করতে হবে। অর্থাৎ রেভিনিউ যখনই আমরা জেনারেট হয়ে যাবে তখনই সেটাকে রেভিনিউ হিসেবে রিকগনাইজ করতে হবে এবং হিসাবের খাতায় রেভিনিউ হিসেবে লিখতে হবে। অর্থাৎ পণ্য বিক্রি করার সাথে সাথে আমি যদি ক্যাশ নাও পাই তাহলে সেটাকে সেলস হিসেবে আমার রেকর্ড করতে হবে। আবার আরেকটা এক্সাম্পল যদি আমি দেই, ধরো যে একজন টিভি মেকানিক বা সার্ভিস যারা দিয়ে থাকে সাধারণত, এই টিভি মেকানিক ধরো যে একটা টিভি সারিয়ে দিল, এখন টিভিটা ঠিক করে দিল, ঠিক করে দেওয়ার পর কাস্টমারকে তাকে টাকা পেইড করলো না, সেক্ষেত্রে কিন্তু সেটা তার রেভিনিউ হিসেবে বিবেচিত হবে। অর্থাৎ আমরা রেভিনিউ রিকগনিশন প্রিন্সিপালে যে কথাটা বলতে পারি, রেভিনিউটা তখনই রিকগনাইজড হবে যখনই সেটা রেভিনিউ হিসেবে আর্ন হয়ে যাবে। যেমন একটা টিভি মেকানিক টিভিটা সারিয়ে দেওয়ার সাথে সাথে ওইটা কিন্তু তার আর্ন হয়ে গেছে,
টিভিটা সারিয়ে দেওয়ার সাথে সাথে তার আর্ন হয়ে গেছে, কারণ সে কাস্টমারের কাছে দাবি করতে পারবে যে আমি টিভিটা আপনাকে সারিয়ে দিলাম, আপনি আমার টাকাটা পরিশোধ করেন বা আমার সার্ভিসের মূল্যটা পরিশোধ করেন। Then matching principle. According to this principle, expenses of a period should be matched with the revenues of that period to determine profit or loss of the period of an entity. এক্সপেন্সের ক্ষেত্রেও সেম রুল, যে যেই সময়ের খরচ সেই সময়ের খরচ হিসেবে আমাদেরকে ট্রিট করতে হবে। আমরা খরচটা যদি ওই সময় পরিশোধ নাও করি তারপরেও কিন্তু ওই সময়ের খরচ হিসেবে বিবেচনা করতে হবে। অ্যাজ ফর এক্সাম্পল, খুব একটা কমন এক্সাম্পল আমি দিয়ে রাখি তোমাদেরকে। সাধারণত কি বিদ্যুৎ বিল গুলো কি হয়, বিদ্যুৎ বিল যেমন ধরো যে এটা মে মাস চলতেছে, তা মে মাসের বিদ্যুৎ বিলটা কোন মাসে আসে, জুন মাসে আসে, কিন্তু বিজনেস অর্গানাইজেশনে জুন মাসে বিলটা আসলো, ওইটা কোন মাসের খরচ হিসেবে ধরতে হবে, ওইটা মে মাসের খরচ হিসেবেই ধরতে হবে। কারণ বিলটা আমি পরিশোধ করতেছি জুন মাসে, কিন্তু আলটিমেটলি আমি খরচ করেছি কোন মাসে, আমি খরচ করেছি কিন্তু মে মাসে। অর্থাৎ যে সময়ের খরচ সেই সময়ের খরচ হিসেবে খরচকে ট্রিট করতে হবে। এবং আমরা কি করি, সেম সময়ের আয়ের সাথে সেম সময়ের ব্যয়ের কি করি, ম্যাচিং করি, আয় এবং ব্যয় প্লাস মাইনাস করে লাভ ক্ষতি নির্ণয় করে থাকি। Then আসছে full disclosure principle. According to this principle, an entity should disclose all information which affect the judgment and decision of an interested user. এখন ফুল ডিসক্লোজার প্রিন্সিপাল এখানে যে কথাটা বলা হচ্ছে, যে একটা বিজনেস অর্গানাইজেশন একজন ইউজারদেরকে সমস্ত তথ্য প্রোভাইড করবে যাতে ইউজারদের ডিসিশন মেকিং এ কোনো সমস্যা না হয়ে থাকে। দেন কনস্ট্রেন্ট, আমাদের অ্যাকাউন্টিং এর কিছু কনস্ট্রেন্ট আছে। কনস্ট্রেন্ট গুলো আমরা এখানে দেখতে পাচ্ছি, দুইটা কনস্ট্রেন্ট এখানে দেয়া আছে, আরো অনেক কনস্ট্রেন্ট আছে, যেহেতু তোমরা নন বিজনেস এর, যে কারণে দুইটা কনস্ট্রেন্ট সম্পর্কে আমি আলোচনা করতেছি। ওয়ান ইজ কস্ট বেনিফিট রিলেশনশিপ এন্ড সেকেন্ড ওয়ান ইজ কনজারভেটিজম। Cost benefit relationship. Too often users assume that information is a cost free commodity. যারা ইউজার অফ ইনফরমেশন তারা সবসময় মনে করে যে ইনফরমেশন হচ্ছে কস্ট ফ্রি কমোডিটি, বাট প্রিপারার্স এন্ড প্রোভাইডার্স অফ অ্যাকাউন্টিং ইনফরমেশন নো দ্যাট ইজ নট। অর্থাৎ যারা অ্যাকাউন্টিং ইনফরমেশন তৈরি করে তারা কিন্তু জানে যে ইনফরমেশন প্রোভাইড করা কিন্তু ইনফরমেশন প্রোভাইড করতে গেলে কিছু ব্যয় করতে হয়। যেমন ধরো যে এই যে অ্যাকাউন্টিং ইনফরমেশন যদি প্রোভাইড করতে চায় তাহলে অ্যাকাউন্টেন্ট নিয়োগ দিতে হবে, কিছু কর্মচারী নিয়োগ দিতে হবে যারা সবসময় হিসাবগুলো ঠিক মতো লিপিবদ্ধ করে রাখবে। আবার অডিট হয় বিজনেস অর্গানাইজেশন, অডিটের একটা খরচ আছে। তো যাই হোক, এখন ইনফরমেশন প্রোভাইড করার ক্ষেত্রে আমাদের একটা জিনিস মাথায় রাখতে হবে যে আমাদের ব্যয়টা যেন সবসময় হচ্ছে যে কম হয়, এবং ওখান থেকে যে আমরা যে বেনিফিটটা এক্সপেক্ট করতেছি অ্যাকাউন্টিং ইনফরমেশন প্রোভাইড করার মাধ্যমে আমরা যে বেনিফিটটা এক্সপেক্ট করতেছি সেটা যেন সবসময় বেশি পেয়ে থাকি। Then conservatism. The constraint of conservatism, also known as the doctrine of prudence in accounting, is a policy of anticipating possible future losses but not future gains. অর্থাৎ কনজারভেটিজম হচ্ছে অ্যাকাউন্টিং এ এমন একটা পলিসি যেখানে আমরা কি করি, সব সময় সম্ভাব্য ক্ষতিগুলো হিসাবের বইতে দেখানোর চেষ্টা করি, সম্ভাব্য লাভটা কখনো আমরা হিসাবের বইতে দেখাই না। অ্যাকর্ডিং টু কনজারভেটিজম, we should disclose all probable losses but not all probable gain. আমরা সবসময় প্রবাবল লসটা হিসাবের বইতে অন্তর্ভুক্ত করব, কিন্তু প্রবাবল লাভ বা সম্ভাব্য লাভটা আমরা কখনো হিসাবের বইতে দেখাবো না। অ্যাকাউন্টিং সাইকেল, আমরা যদি অ্যাকাউন্টিং সাইকেলটা দেখি বা অ্যাকাউন্টিং এর কাজগুলো দেখি তাহলে আমরা দেখতে পাচ্ছি যে এটা হচ্ছে অ্যাকাউন্টিং সাইকেল। ফার্স্ট স্টেপ ওয়ানে আসছে অ্যানালাইসিস অফ বিজনেস ট্রানজাকশন, অর্থাৎ সবার প্রথমে আমাদেরকে আইডেন্টিফাই করতে হবে বিজনেসের ট্রানজাকশন কোনগুলো, আসলে লেনদেন কোনগুলো, সেগুলো আমাদেরকে প্রথমে আইডেন্টিফাই করতে হবে। দেন মেক জার্নাল এন্ট্রিজ, আমাদেরকে জার্নাল দিতে হবে। দেন পোস্ট টু লেজার অ্যাকাউন্টস, then prepare trial balance, make adjusting entries, adjusted trial balance, prepare financial statement, close accounts, account close করতে হয়, then post closing trial balance, then again analysis of business transaction। অর্থাৎ এই কাজগুলো আমাদের কি হয়, চক্রাকারে চলতে থাকে, যে কারণে এটাকে বলা হয় অ্যাকাউন্টিং সাইকেল।
তো আই থিঙ্ক আমি মনে হয় এই পর্যন্তই আলোচনা করি আজকে। জি স্যার। জি স্যার।